আজকের বিতর্ক চলছে করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের বিকল্প নেই। সরকার দলের বক্তব্য আমরা শুনেছি। ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে আমাকে মহান সংসদে ফ্লোর প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি, মাননীয় বিরোধী দলীয় স্পিকার, নেতা আমাকে আপনি কি বলেন। স্পষ্ট শুনতে পাচ্ছেন? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করেছিলাম যে আপনারা লকডাউন দিচ্ছেন, সকালবেলা মানুষের যারা কর্মজীবী মানুষ তাদের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করছেন, মুভমেন্ট পাস জারি করছেন, আবার বিকালবেলা বইমেলা চালু রাখছেন, শপিং মলগুলো চালু রাখছেন। সেক্ষেত্রে এটা কি আপনাদের বহুরূপী এই করোনা ভাইরাসের লকডাউনের বহুরূপিতায় কি আসলে কন্ট্রাডিক্টরি অবস্থান সৃষ্টি করছে কিনা? উনি আমাকে উত্তর করেছিলেন যে কমন সেন্স দিয়ে চলবে না, কিছু কিছু ক্ষেত্রে পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। আসলে হ্যাঁ, আমিও তাকে স্বীকার করে নিচ্ছি যে পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। এবার আমি পরিসংখ্যানটি দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গত বছর যখন করোনা ভাইরাসের প্রকোপটি বাংলাদেশে আসে, মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত প্রায় আমাদের দৈনিক ক্ষতি হয়েছে প্রায় 2,000 কোটি টাকা বা 2,000 কোটি টাকা। মার্চ মাসে আমাদের এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,20,000 কোটি টাকার মতো মাননীয় স্পিকার। এবং আপনি জানেন যে সরকার বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র রপ্তানিমুখী শিল্পকে টিকিয়ে রাখার জন্য, তাদের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য 5,000 কোটি টাকা ঋণ সুবিধা ঘোষণা করেছিল। দেশের অর্থনীতির এই অবস্থায় মাননীয় স্পিকার, আমি যদি লকডাউনও রাখি, আবার যদি সকাল বিকাল শপিং মল বা অন্যান্য যেখানে জনসমাগম মানে সৃষ্টি হতে পারে সেগুলোও চালু রাখতে পারি মাননীয় স্পিকার, আমি আমার অর্থনৈতিক মুক্তিটাও পাবো না, আবার এই রোগের প্রাদুর্ভাবটাকেও আমি সরাতে পারবো না মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমি মনে করি বা আমাদের বিরোধী দল মনে করে যে করোনা ভাইরাসের এই চলমান বহুরূপী লকডাউন অবশ্যই কোনো কার্যকারিতা রাখে না মাননীয় স্পিকার। আমরা যদি এই প্রাদুর্ভাবটা মোকাবেলা করতে চাই তাহলে যথাযথ স্বাস্থ্যবিধি আরোপ তথা বাস্তবায়ন পূর্বক সার্বজনীন টিকা কার্যক্রম নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। আমাদের এই লকডাউনের কোনো প্রয়োজনই নেই মাননীয় স্পিকার। আমরা যেটা করব, যেহেতু করোনা ভাইরাস বর্তমান পৃথিবীতে সহনীয়তার মাত্রায় না পৌঁছালেও আমরা বেশ কিছু প্রতিষ্ঠান এর প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে মাননীয় স্পিকার, এবং তার প্রাপ্যতাও আমাদের চালু হয়ে গেছে। আমরা আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমরা যথাযথ স্বাস্থ্যবিধি আরোপ করব, এর বাস্তবায়ন করব এবং সার্বজনীন, একটু পরে আমি এখন আমার পয়েন্ট অফ ইনফরমেশন, জি 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 আমি আপনার প্রত্যেকের পয়েন্ট অফ ইনফরমেশন নেব, সার্বজনীন টিকা কার্যক্রম নিশ্চিত করব মাননীয় স্পিকার। যথাযথ স্বাস্থ্য বিধির মধ্যে আমাদের যেটা থাকবে যে হ্যাঁ, আমরা মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজার ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করব এবং এখানে এটা নিশ্চিতকরণ করব জনসমাগম যেখানে হয় মাননীয় স্পিকার, অর্থাৎ ইলেকশন করা, কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো সামাজিক রীতিনীতি, এই বিষয়গুলোকে আমরা রহিত করব এবং প্রত্যেকটা বিভাগীয় সদরে একটি করোনা হাসপাতাল আমরা নিশ্চিত করব মাননীয় স্পিকার। এবং সার্বজনীন টিকা কার্যক্রমের বিষয়টা নিয়ে আমাদের স্ট্র্যাটেজিটা কি থাকবে মাননীয় স্পিকার? আমরা জানি যে বর্তমান তথ্য উপাত্ত বলছে প্রায় 70% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে মাননীয় স্পিকার, এবং সেটার জন্য আমাদের প্রায়, আমি নিচ্ছি 3 জনের পয়েন্ট অফ ইনফরমেশন নেব, এবং সেটার জন্য প্রায় আমাদের প্রায় 25 কোটি টিকা লাগবে। 25 কোটি টিকার দাম মাননীয় স্পিকার যদি $2 করে ধরা হয় তাহলে প্রায় 500 কোটি বাংলাদেশি টাকার মতো পড়ে যাবে মাননীয় স্পিকার। এবং আপনারা জানেন যে ইতোমধ্যেই এডিবির কাছ থেকে আমরা প্রায় 8,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা পড়ে যাবে। আমরা এডিবির কাছ থেকে এখন পর্যন্ত 8,000 কোটি টাকা ঋণ পেয়েছি, এবং গত বছর বাজেটে আমাদের সোশ্যাল সেফটি নেটে প্রায় 2,000 কোটি টাকা এখনো খরচ হয়নি, এখন আমাদের রক্ষিত আছে। সুতরাং প্রায় 10,000 কোটি টাকার এই প্রকল্প নিয়ে আমরা সার্বজনীন টিকা কার্যক্রমটি চালু করতে পারবো, যেটি আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমাদেরকে রক্ষা করবে এবং চলমান এই লকডাউনটি আমরা তুলে দেবো মাননীয় স্পিকার। কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে গিয়েছেন, আমি নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে, আমি অবশ্যই নিচ্ছি, আপনার পয়েন্টটি একটু পরে উত্থাপন করুন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বিশ্বে যারা করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছে, একটি সামাজিক বিপর্যয়, একটি বৈশ্বিক বিপর্যয়, তাদের প্রতি ব্যথিত হয়ে তার বক্তব্য শুরু করেছেন। মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই চাই না যে আগামীর বিশ্বে 50 কোটি লোক কর্মহীন হয়ে যাক, আগামী 2 বছর পরে বাংলাদেশের বেকারত্বের হার বেড়ে যাক, একটি মহামারী সৃষ্টি হোক, ক্ষুধার মহামারী মাননীয় স্পিকার, বেকারত্বের মহামারী সৃষ্টি হোক, আমরা এই বিষয়টি চাই না মাননীয় স্পিকার। আমরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে চাই। যেহেতু আপনাদের বর্তমান লকডাউন সিস্টেমে আপনারা সকালবেলা করোনাকে খুব বেশি প্রকোপতা বাড়িয়ে দিচ্ছেন এবং বিকালবেলায় সেই করোনাকে আপনারা শিথিল করে দিচ্ছেন, সুতরাং এই লকডাউনটির মাধ্যমে আসলে, আমি নিচ্ছি এই লকডাউনটির মাধ্যমে আপনারা 50 বছর আগে
এই লকডাউনটির মাধ্যমে আপনারা 50 বছর আগে চলে গেছেন। হেনরি কিসিঞ্জার বলে গিয়েছিল যে আমাদের বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে গিয়েছিল। সেই তলাবিহীন ঝুড়িতে কি হয়, আপনি যতই ভরেন না কেন সেই ঝুড়ি পূর্ণ হবে না। তো করোনার মধ্যে আপনাদের লকডাউন সিস্টেমটি এমন যে সকালবেলা আপনি যতই বিধি আরোপ করেন না কেন, বিকালবেলা যদি আপনি শপিং মল খুলে দেন তাহলে তো সেই প্রকোপ আপনি রক্ষা করতে পারছেন না। আপনি না পারছেন চালু করতে। আমি প্রত্যেকেরটাই নিচ্ছি, আমাকে বক্তব্য দিতে দিন। আপনারা না পারছেন অর্থনৈতিক চাকাকে চালু করতে, না পারছেন করোনাকে মোকাবেলা করতে, মানুষের মুভমেন্টকে নিয়ন্ত্রণ করতে আপনারা পারছেন না। সুতরাং এই কিসের প্রয়োজন নেই। যদি আপনারা এই চলমান লকডাউনটিকে রাখেন তাহলে হয়তো আগামী বছর সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছে তাদের বেতন দেওয়ার জন্য 50,000 কোটি টাকা সরকারকে আবার ঋণ করতে হবে কোনো বহুজাতিক আমি চাই না। আপনারা যে কেউ আপনারা আগে সিদ্ধান্ত নেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে বলছেন আমাদের বহুরূপী লকডাউনটা কার্যকর না, আপনারা এটা তুলে দিবেন। আমার প্রশ্ন হচ্ছে 29শে মার্চ যখন নাকি আমরা বিধিনিষেধটা আরোপ করি তখন আমাদের যে করোনা শনাক্তের হার সেটি ছিল 24% পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং আজকে যখন নাকি আমি যেভাবেই বলেন আপনি লকডাউন যেভাবেই পালন করি আমরা, আপনার কাছে ব্যর্থ হতে পারে, কিন্তু আজকে সেটা শতাংশ হচ্ছে 10.34%। তো এই যে আমরা বহুরূপী লকডাউনের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণ করতে এই গত এক মাসে সমস্ত সক্ষম হয়েছে কিনা, লকডাউন তুলে দিলে ভয়াবহ পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে, সেটা কি 50% গিয়ে পৌঁছাবেন, আপনি গ্যারান্টি কিভাবে দিবেন? আসলে আপনাদের বহুমুখী লকডাউনের যে কথাটা আপনারা বলছেন, এই বহুমুখী লকডাউনটা কোনো কার্যত ভূমিকা পালন করতে পারছেন এই প্রাদুর্ভাবকে রক্ষা করার জন্য। আসলে কারণটা হচ্ছে যে আপনি যখন একটু লক্ষ্য করে দেখুন সরকার দলের সদস্য, আপনি যখন সকালবেলা বা যখন বিভিন্ন ভাবে পুলিশ ফোর্স দিয়ে হোক বা আইনি মাধ্যমে হোক মানুষের আচরণের বিধিনিষেধ, মানুষের মুভমেন্টের বিধিনিষেধ আপনারা আরোপ করে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আসলে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে না, কিন্তু ঠিক পরক্ষণেই আপনি যখন বইমেলা চালু করছেন, আপনি যখন শপিং মলগুলোতে মানুষজনকে অবাধে ঢুকতে দিচ্ছেন, এর আগে আপনারা কি করেছেন? এর আগে আপনারা সিটি কর্পোরেশন ইলেকশন করেছেন, স্থানীয় সরকার ইলেকশন করেছেন, এখানে যখন জনসমাগমকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন তখন কিন্তু আসলে হ্যাঁ আমি ঠিক আছি, আপনি আগে আপনার দলের অন্য সদস্যের বক্তব্যটা খণ্ডন করে নেই, তখন কিন্তু আসলে লকডাউনের কার্যকারিতা থাকছে না। তো তখন যেহেতু লকডাউনের কার্যকারিতা থাকছে না, তার মানে এই যে প্রকোপটা কমে আসছে এটা আমাদের সচেতনতাতেই কমে আসছে। তাহলে এই প্রকোপটাকে আমরা কিভাবে নির্মূল করতে পারি? আমরা এই প্রকোপটাকে নির্মূল করতে পারি আমরা কিছুটা সীমাবদ্ধতা রাখবো। অবশ্যই আমি বলে গিয়েছিলাম যে আমরা জনসমাগম হতে দেব না, এবং এই মহামারীটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করে দেবো, আমরা সার্বজনীন 10,000 কোটি টাকার প্রজেক্ট আমাদের, আমরা 1 বছরের মধ্যে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে দেব, এবং একই সঙ্গে আমরা কলকারখানা বিভিন্ন প্রতিষ্ঠান সব খুলে দেব যেন দেশের অর্থনীতির চাকাটি খুব বেশি বেগবান থাকে। কেননা মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন 2.9, অবশ্যই নেব আপনার প্রশ্নটি নেব, 2.9% আমাদের জিডিপি কমে গিয়েছে মাননীয় স্পিকার। সামনের বছর বেতন দেওয়ার জন্য 50,000 কোটি টাকা লোন নিতে চাই। মাননীয় স্পিকার পিওআই গ্রহণ করেন। পিওআই গ্রহণ যদি করতে চান, পিওআই গ্রহণ করার পরে 1 মিনিটের ভেতরে আপনি আপনার বক্তব্যটি শেষ করবেন। ধন্যবাদ। আপনার কাছে আমার টিকা নিয়ে একটি প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত যতগুলো টিকা আবিষ্কৃত হয়েছে কোনো টিকাকেই বলা হচ্ছে না যে শতভাগ সফল হবে কিংবা এটি শতভাগ হচ্ছে যে আপনাকে করোনা থেকে মুক্ত রাখবে। আরেকটি বাস্তবতা হচ্ছে ভারত টিকা উৎপাদনে পৃথিবীতে শীর্ষ 5টি দেশের একটি। তারা যখন টিকা কেন্দ্রিক আজকে মোকাবেলার দিকে যাচ্ছিল তখনই আজকে তারা এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। ভারতের এত বড় উদাহরণ সামনে থাকার পরও আপনারা কেন টিকার উপরে আপনারা আস্থা রাখছেন? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। প্রথমত আমরা জানি যে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন যে আমাদের হয় সেটি খুব মাইনর একটা অপারেশন, কিন্তু এই অপারেশনে প্রায় 5% মৃত্যু ঝুঁকি থাকে। তাহলে যে কোনো পদক্ষেপই আসলে 100% সফল হবে সেটা নাও হতে পারে। প্রায় প্রত্যেকটা টিকার কার্যকারিতাই 90%-এর উপরে। তার মানে এই টিকা কার্যকর। আর বৈশ্বিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থা বলছে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আগামী আরো 10 থেকে 12 বছর থাকতে পারে। তার মানে কি 10 থেকে 12 বছরই আপনার এই লকডাউনটা কার্যকর করবেন? সেক্ষেত্রে আপনার ইকোনমি কি হয়ে দাঁড়াবে? আসলে তখন আজকে মানুষ করোনায় মারা যাচ্ছে, এই মৃত্যুর হারটা আমরা রোধ করতে পারবো যদি আমরা বিধিনিষেধ আরোপ করি। কিন্তু আমরা যদি কলকারখানা খুলে দেই, আমরা যদি সকল ধরনের প্রতিষ্ঠান অর্থনৈতিক চাকাকে খুলে দিতে চাই, তাহলে আমরা এই দারিদ্রটুকুকে নিয়ন্ত্রণ করতে পারবো। আগামী বছর আমাদের বাজেটে আমরা রাজস্ব আয়টুকু বাড়াতে পারবো এবং আমাদের সরকারের দেশের সক্ষমতা বেড়ে যাবে আসলে। সুতরাং আর ভারতের কথা বলছেন তো, আমরা ভারত কেন, এই মুহূর্তে আমরা বিভিন্ন দেশ থেকে আসলে টিকা গ্রহণ করার সক্ষমতা রাখছি। 10,000 কোটি টাকা যদি আমরা প্রজেক্ট নিয়ে নামতে পারি এবং যথাযথভাবে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, তাহলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কোনোভাবেই অসম্ভব হবে না। কিন্তু যদি এই সো কল্ড লকডাউনের মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ওরকমই হবে যে 13ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে ওয়েট করতে হবে যে 14ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত ব্যাংকাররা
ব্যাংকিং করবেন কিনা এবং সেটার জন্য প্রায় 8 থেকে 9টা সার্কুলার তাদের বাস্তবায়ন করতে হবে মাননীয় স্পিকার। এই প্রহসনের লকডাউন আমরা চাই না, আমরা চাই যথাযথ সার্বজনীন টিকার মাধ্যমে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করবো। এবং একই সাথে সরকার দলের একটা বিষয়কে সমর্থন করছি, যে তারা বলেছে সে সমগ্র পৃথিবীতে উন্নয়নের মাত্রা কমে যাচ্ছে, আমরা উন্নয়নের মাত্রা কমিয়ে দিতে চাই। আমরা একই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সক্ষমতা অর্জন করতে চাই এবং এই সক্ষমতা অর্জন করতে গেলে আমাদের দৃঢ় একটি অর্থনৈতিক ভিত লাগবে। এই বিষয়টি নিয়ে আমার দলের পরবর্তীতে মাননীয় উপনেতা এবং সংসদ সদস্য বিস্তারিত আলোচনা করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে।